দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। সংলাপ ও সংস্কার এই শিরোনামে আজ আমরা কথা বলবো। স্টুডিওতে দুজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমরা শুরুতে তাদেরকে পরিচয় করিয়ে তারপর আলোচনায় ফিরবো। আছেন আমার সঙ্গে ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, সহযোগী অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং আছেন শরীফুজ্জামান শরীফ, রাজনীতি বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা আপনার কাছে আসি। সংস্কার ইস্যুতে তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে শনিবার থেকে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীকাল বিএনপি এবং জামাতের সঙ্গে বৈঠকটি হবে। সংস্কারের জন্য 6টি কমিশন গঠিত হয়েছে। অক্টোবর থেকে সংস্কার প্রক্রিয়া শুরু হওয়ার কথা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক, সে বৈঠকে গুরুত্বকে আসলে কিভাবে আপনি বিশ্লেষণ করবেন আপনার কাছ থেকে জানতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। দেখুন, এই রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হওয়ার বিষয়টি কিন্তু নানা মহল থেকে বারবার বলা হচ্ছে, কারণ বেশ কিছু রাজনৈতিক দলের যে তাদের যে চাহিদা বা তারা যা বলতে চাচ্ছে সেটা কিন্তু তাদের কাজ পর্যন্ত শোনা হচ্ছে না বলে একটা অসন্তোষ আমরা মোটামুটি কম বেশি সকলের মধ্যে দেখতে পেয়েছি। সেই অর্থে এটা খুব গুরুত্বপূর্ণ বটে, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনার কমিশন বলেন অথবা আপনার রাজনৈতিক দলের ব্যাপারগুলো বলেন, সেখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় পাওয়া উচিত সেটা হচ্ছে রোডম্যাপ। মানে আপনার আলটিমেটলি ইলেকশনের রোডম্যাপ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি সংস্কারের জন্য নেবেন, সংস্কারের সময়টা কতদিন হবে এটাকে ফিক্স আপ করা, কোন কোন সংস্কার আসলে আদতে পসিবল কি পসিবল না সেটাকে ফিক্স আপ করা। কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক মহল বিভিন্ন ধরনের তাদের কি বলবো দাবি বলেন সেটা আছে, কিন্তু একই সাথে একটা জিনিস আমি খুব বলে দিতে চাই, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বলি কি রিপ্রেজেন্টেশনাল পলিটিক্স। হ্যাঁ, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় একটা সংকটের জায়গা হয়ে দাঁড়িয়েছে কিন্তু রিপ্রেজেন্টেশনাল পলিটিক্স। মানে হচ্ছে আপনার দেশকে আমরা কিভাবে বহির্বিশ্বে রিপ্রেজেন্টেড হচ্ছে। গত কয়েক দিনের কতগুলো অস্থিতিশীল আচরণ আপনি খুব ভীষণভাবে দেখতে পাবেন। যেমন মনে করেন আপনার কিছু ইস্যু আছে যে ইস্যুতে বিভিন্ন দেশে, আমেরিকাতে আপনি জুলকারনাইন সাহেবের উদাহরণ দিয়ে বলছি, উনি দেখাচ্ছেন যে ওখানে বিলবোর্ডে বড় বড় বিলবোর্ডে লেখা হচ্ছে যে আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী আছে তাদের ওখানে কী ধরনের নির্যাতন হচ্ছে। এটা ওখানে আমেরিকার বিলবোর্ডে পেইড ভার্সনে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। বাংলাদেশের নির্যাতনের কথা সেখানে তুলে ধরা হচ্ছে এবং সেটা বিলবোর্ডে তোলা মানে কি আপনার যাতে চোখে নজরে পড়ে। এটা দেখেন ওয়ান কাইন্ড অফ রিপ্রেজেন্টেশনাল পলিটিক্সের একটা অংশ, যেটা আমার দেশের ভিতরে আমি জানি না, কিন্তু ওখানে যাচ্ছে। এক, দুই, আপনার বেশ কিছু যৌক্তিক অযৌক্তিক যেটাই বলি না কেন সেটা নিয়ে ডিবেট থাকতে পারে। আমার একটা ফান্ডামেন্টালিজমের রাইজ আপ নিয়ে আপনার রিপোর্ট করেছে এই আরেকজন মার্কিন সাংবাদিক, সেটাও কিন্তু হচ্ছে যে এক্সট্রিমিস্ট ইসলামিস্ট ক্যাওজের ডোর ওপেন হচ্ছে বাংলাদেশে, এটার রিপোর্টও কিন্তু এসছে। তাহলে কি হচ্ছে, যেটা খুব গুরুত্বপূর্ণ আমরা মিস আউট করে যাচ্ছি, যে বাংলাদেশের কিন্তু একটা বহির্বিশ্বের রিপ্রেজেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ, যে মানুষ আপনাকে কিভাবে দেখছে। কারণ আমাদের সামনে যে দুর্গাপূজাটা আসছে, সেই দুর্গাপূজার যে কোনো দুর্ঘটনা, হ্যাঁ, অপ্রীতিকর ঘটনা, বাংলাদেশের এই যে এক্সট্রিমিস্ট রাইজ আপ নিয়ে যে বহির্বিশ্বের যে কনসার্ন, সেটাকে কিন্তু আরও বেশি প্রম্পট করবে। এখানে দুই পক্ষের স্বার্থ খুব পরিষ্কার। এক হচ্ছে বিগত যে রেজিম ছিল, আমার বলতে কোনো দ্বিধা নাই, বিগত রেজিমের অনেক অংশে এখানে এক ধরনের নেগোসিয়েশন করা হয়েছে, ইসলামিক যে রাইজ আপ মানে ফান্ডামেন্টালিজমের নেগোসিয়েশন করা হয়েছে, এবং সেটাকে এমন একটা ন্যারেটিভ দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ সরকার যদি না থাকে তাহলে এখানে একটা মৌলবাদী চিন্তার বিকাশ ঘটবে। এবং এটি একটি ভীতি, এটি একটি ন্যারেটিভ আমজনতার মাঝে যেরকম আছে বহির্বিশ্বেও আছে। এবং আগামী কয়েকটা দিন কিন্তু বাংলাদেশের জন্য ভীষণ রকমের ক্রুশাল, কারণ দুর্গাপূজা আসছে। এই পূজার সময় যে কোনো অপ্রীতিকর ঘটনা আমাদেরকে ওই বিষয়টাকে আরও কনফার্ম করে দেবে। এবং একই সাথে আপনি দেখবেন বিচ্ছিন্নভাবে হলেও ওমেন হ্যারাসমেন্টের পরিমাণটা বেড়ে গেছে রাস্তাঘাটে, পথে ঘাটে, বিভিন্ন জায়গায়। এই দুটো ইস্যুই কিন্তু ভীষণভাবে পলিটিক্যালি আউটসাইড অফ দ্য ওয়ার্ল্ড তার জন্য বাংলাদেশের জন্য কোনো ভালো সুসংবাদ এনে দিবে না। এটা কিন্তু ভীষণ রকম। এবং আপনাকে আরও বলি, আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরেই কিন্তু নারী শ্রমিকের সংখ্যা কমা শুরু করেছে। অর্থাৎ যেই নারী শ্রমিকের সংখ্যা ছিল 71%, সেটা কিন্তু 51-এ আছে। আপনি দেখছেন শ্রমিক হত্যা হচ্ছে। ক্যাওটিক সিচুয়েশনগুলো খেয়াল করে দেখেন, শ্রমিক, পাহাড়, নারী এবং ইসলামিক রাইজ আপ, এই সকল কিছু কিন্তু ওই এজেন্ডাকে, ওই ন্যারেটিভকে প্রমোট করছে যে হোয়াট শেখ হাসিনা। এটাকে আসলে কিভাবে দেখেন, এই যে প্রমোট করছে বা যেসব বিষয়গুলো তুলে ধরা হচ্ছে, এইটা কি খুব বেশি বাড়িয়ে বলা হচ্ছে?
অপপ্রচার কিনা সেটা কি? না, প্রথম কথা হচ্ছে যে একটা হচ্ছে আমাদের নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা আছে। অনেক পার্টি মনে করছে এখনই মোক্ষম সময়, এই মুহূর্তে আমাকে আমার দাবি তুলতে হবে, আমি এটা তুলছি, এটা আছে। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বিগত রেজিমের পলিটিক্যাল স্ট্র্যাটেজি। কেন আমরা হঠাৎ করে জানতে পারলাম না সমন্বয়ক থেকে শিবির কর্মীরা বের হয়ে গেল, তারা আত্মপ্রকাশ করলো আমরা শিবির? আপনি কি করে নিশ্চিত হবেন এখন ইসলামিস্টরা সেখানে এমন কেউ যে যোগদান করে নাই যে নিজেকে ইসলামিস্ট বলে পরিচয় দিচ্ছে সে আওয়ামী লীগ? এটাও তো স্ট্র্যাটেজি হতে পারে। আমার সামনে তো একটা উদাহরণ আছে। কাজেই আন্ডারগ্রাউন্ডে থাকা এই যে বিশাল বিগত রেজিমের লোক বাহিনী, তারা কি ধরনের রাজনীতি করবে বা করছে না, যে এখানে যে কোনো ষড়যন্ত্র হচ্ছে না এটা কিন্তু বলা যাচ্ছে না। অর্থাৎ একই সাথে আমাদেরও একটা আছে, যারা এই ধরনের গ্রুপ গোষ্ঠী তারা মনে করছে যে এখনই মোক্ষম সময়, আমি আমার দাবি দাওয়া যা কিছু আছে আমি পাওয়ারটাকে হোল্ড করার চেষ্টা করি। আবার আন্ডারগ্রাউন্ডে থাকা লোকজন মনে করছে যে আমি এটাকে আমার ষড়যন্ত্রমূলক কি করে আমি আবার রেজিমটাকে ফেরত আনার একটা পায়তারা। আসবো আপনার কাছে। আমি একটু যেতে চাই শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে সংস্কার প্রক্রিয়ার কতটা এগুচ্ছে আপনার কাছে মনে হয়? রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে কোন বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে আপনি মনে করেন একজন রাজনৈতিক নেতা হিসেবে? আর যে বিষয়টি ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা বললেন, এইটিও কি আপনি মনে করেন কিনা যে বাংলাদেশ নিয়ে আসলে বহির্বিশ্বে অনেক ধরনের প্রচার অপপ্রচার এই ধরনের কিছু হচ্ছে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথের আলোচককে শুভেচ্ছা। এই আলোচনাগুলো আমরা বিভিন্ন সময় করেছি। আমি শুরুটা করি বহির্বিশ্বের প্রচারণা দিয়ে। বাংলাদেশ গুজব সৃষ্টি এবং গুজব প্রচার করার সবথেকে উর্বর জায়গা। আমরা গত কয়েক বছর ধরে এই বিষয়গুলো অনবরতভাবেই দেখছি, দেশের ভেতর থেকে এবং দেশের বাইরের থেকে। এবং সেই গুজব প্রতিরোধ করার জন্য সরকারের তথাকথিত প্রস্তুতিও দেখেছি, আর আগে বিপুল অর্থের বিনিয়োগও দেখেছি। এবং তারা বিভিন্ন জায়গায় লোকজন সৃষ্টি করেছিল তাদের দৃষ্টিতে গুজবকে প্রতিরোধ করার জন্য। সেই যে ট্রেন্ড জনগোষ্ঠী, তারা এখনও কিন্তু আছে, কোথাও কোথাও আছে, হয়তো শহরে আছে অথবা গ্রামে আছে। নতুন যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটি একটা বিলম্বিত উদ্যোগ। আমি মনে করি যে বাংলাদেশের যে জন আকাঙ্ক্ষা, এই যে সংলাপের যে উদ্যোগ, আমাদের যে জন আকাঙ্ক্ষা তৃতীয় দফা, এবং এবারের সংলাপটা হচ্ছে সরকারের যে 6টা সেক্টরকে বেস করে যে সংস্কার পরিকল্পনা, এটিকে ফাইনালাইজ করার জন্য অথবা মূলত তাদের মতামতটা নেওয়ার জন্য। এর আগে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছিলেন, তারপরে আমরা দেখেছি যে প্রস্তুতির ঘাটতি ছিল এবং ইতিমধ্যেই কিছুটা প্রস্তুতির জায়গা সম্পন্ন হয়েছে। আমি আপনাকে মনে করিয়ে দেই যে গণ অভ্যুত্থানটিতে আমরা 15 বছরের স্বৈরাচারকে পরাস্ত করলাম। এই গণ অভ্যুত্থানে প্রায় 2000 মানুষ মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছে। এই 2000 মানুষের মধ্যে কোনো উপদেষ্টার স্বজন নেই, এই 2000 মানুষের মধ্যে কোনো বড় রাজনৈতিক দলের নেতার কোনো সন্তান নেই, এই 2000 মানুষের মধ্যে সমন্বয়কদের স্বজন কেউ আছে কিনা আমরা জানি না। তার অর্থ হলো যে আমাদের এই জায়গায় প্রাণ দেয় সাধারণ মানুষ, প্রাণ দেয় গরিব মানুষ, ফলটা ভোগ করি আমরা। সুতরাং আজকে যারা দায়িত্বে আছেন তাদেরকে খুবই খেয়াল রাখতে হবে যে এই গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন যাতে চোরাবালিতে হারিয়ে না যায়। আমি যেটা দেখতে পাচ্ছি কোনো জায়গায় আমি আমাদের যে স্পিরিট সেটিকে ডাইভার্ট করতে দেখতে পাচ্ছি। এই যে আলোচনার বিষয়টা আপনি অবশ্যই আলোচনা করবেন। এই সরকারের একটা বড় জায়গায় সাপোর্ট পাচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে, কিন্তু পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনার যে জায়গাটা, এটা সবসময় ওপেন থাকা দরকার। কেন? যেহেতু একটা দেশ পরিচালিত হবে এবং একটা পর্যায়ে আপনি পলিটিক্যাল পার্টির কাছে দিয়ে যাবেন। এই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে তাদের একটা বড় স্টেক ছিল। সুতরাং আপনি পলিটিক্যাল পার্টিগুলোকে মাইনাস করে আপনি একেবারে শুধু সিভিল সোসাইটি, আপনি অমুক জায়গায় তমুক জায়গার লোকজনকে নিয়ে এসে আপনি সমস্ত কাজগুলো করে ফেলতে পারবেন, এটা আমি বিশ্বাস করি না। আপনি করতে পারেন, কিন্তু সেটি এই বৈঠকে কোন বিষয়গুলো গুরুত্ব পাওয়া, এই বৈঠকে যে গুরুত্বগুলো পাওয়া দরকার, যে 6টা জায়গা সরকার আমাদের সামনে তুলে ধরেছে, সংস্কার করতে চান,
এই জায়গাগুলো আমি মনে করি যে পলিটিক্যাল পার্টিগুলোর পক্ষ থেকে সবথেকে বেশি গুরুত্বটা দেওয়া উচিত আমাদের সংবিধান সংশোধনের অথবা সংবিধান পরিবর্তনের যে ধারণাটা সরকার নিয়ে এসেছে এটি আসলে রাজনৈতিক দলগুলোর কাছে আলোচনা ছাড়া এ ধরনের একটি উদ্যোগ কেন নেওয়া হলো। পলিটিক্যাল পার্টি আপনি সংবিধানের একটা শব্দও যদি পরিবর্তন করতে হয় সেটি কিন্তু আপনাকে পার্লামেন্টে পাশ করতে হবে। এই সংবিধান যেটি আছে সেই সংবিধানের পরিবর্তন প্রয়োজন কিনা এই বক্তব্যটি একজন ইন্ডিভিজুয়াল হিসাবে আমি আমার কথাটা বলতে পারি, কিন্তু এই জায়গাটা সবথেকে দায়িত্ব পালন করবে, সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে পলিটিক্যাল পার্টির। তাদের অনুমোদন ছাড়া, তাদের মতামত ছাড়া আপনি সংবিধান সংশোধন করা, পরিবর্তন করা অথবা এই সংক্রান্ত কোনো কমিটি করার আগে অন্তত এই জায়গাটায় পলিটিক্যাল পার্টির সাথে জিজ্ঞেস করা উচিত। আমি আপনার এই বিষয় নিয়ে আরও কথা শুনবো নিশ্চয়ই। আমরা একটু বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, দেশ সন্ধান নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরবে একটু পর, সঙ্গেই থাকবেন। দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, আপনার কাছে আসি। জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সফর বাংলাদেশে, সমসাময়িক নানান পরিস্থিতি আপনি নিশ্চয়ই আপনিও লক্ষ্য করছেন। সব মিলে আসলে কোন পথে এগোচ্ছে বাংলাদেশ? আপনি এর আগে অনেক কিছু বলেছেন আসলে। দেখুন, আমি একটা কথা বলি, যেটা শুনতে যেমনই লাগুক না কেন, বাট এটা খুব বাস্তবতা। আপনি যদি বাংলাদেশের জন্মলগ্ন থেকে এর ইতিহাসটা দেখেন, ৭১-এর সময় যখন মুক্তিযুদ্ধ হয়েছে তখন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ, আম জনগণ, ধর্ম বর্ণ নির্বিশেষে সেই যুদ্ধে পার্টিসিপেট করেছে। ২৪টা দেখবেন, যখন ২৪-এর আন্দোলন হয়েছে তখনও কিন্তু মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে, মানে যারা মাঠে আন্দোলন করেছে কেউ কিন্তু এই বিবেচনা থেকে করেনি আমার পাশে একজন মুসলমান আছে না হিন্দু আছে, নারী আছে না পুরুষ আছে। কিন্তু অদ্ভুতভাবে আজকে যখন আপনি গ্লোবালি প্রেজেন্ট করতে যাচ্ছেন, এটি আমি একটু টেকনিক্যালও হব কথাটা বলার ক্ষেত্রে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের যে প্রগ্রেসিভনেসের যে ধারণা, কোড অ্যান্ড কোড প্রগতিশীলের যে ধারণা, সবসময় মাইনরিটির পক্ষে যায়। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, পৃথিবীর বাইরে আমেরিকার মতো জায়গাতে জাতিসংঘে মাইনরিটি কিন্তু মুসলমান। আপনাকে বুঝতে হবে, মুসলমানরা বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। মুসলমানদের পার্টিসিপেশন, রিপ্রেজেন্টেশন, ইনক্লুশন ভীষণভাবে জরুরি, কারণ সে নির্যাতিত। কিন্তু আপনি যখন দেশের অভ্যন্তরীণ জায়গাতে আসবেন, বাংলাদেশের অভ্যন্তরীণতে, যেহেতু এখানে মুসলিম প্রধান দেশ একটি, এখানে কিন্তু মুসলমান মাইনরিটি না। অর্থাৎ এখানে একটা জিনিস খুব মাথায় নেওয়া বিষয় আছে, আপনাকে মাইনরিটি বলেন, আপনাকে ধর্ম নিরপেক্ষতার দিকে যেতে হবে। আপনার রাষ্ট্র, স্টেট ধর্ম নিরপেক্ষ হবে কি না সেটি নিয়ে একটা আমাদের মানে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রাষ্ট্রের কি ধর্ম থাকতে পারে কিনা। বাংলাদেশ কিন্তু ভীষণ রকমের পৃথিবীর অন্য সকল দেশের জন্য একটা রোল মডেল হতে পারে। আমি আপনাকে একটা কথা বলি, আপনি আমেরিকা যান, ইউরোপ যান, যে কোনো দেশে যাবেন, আপনি দেখবেন সেখানে শুধুমাত্র ক্রিসমাসের ছুটি দেওয়া হয়, কিন্তু বাংলাদেশে কিন্তু শুধু ক্রিসমাসের ছুটি দেওয়া হয় না, বাংলাদেশে পূজা, বৌদ্ধ পূর্ণিমা, ক্রিসমাস সব কিছু ছুটি দেওয়া হয়। তার মানে আপনি সকল ধর্মের মানুষকে একটা সহনশীল অবস্থানে দিচ্ছেন। প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেমটা হচ্ছে আপনি এটার কোনো মার্কেটিং করতে পারছেন না, রিপ্রেজেন্টেশন করতে পারছেন না। উপরন্তু আপনি কি করছেন? উপরন্তু বাংলাদেশের গার্মেন্টস তো একটা প্রাণ, অর্থনীতির খুব চালিকা শক্তি, সেখানে আপনার ফান্ড আসবে কি করে? আপনি যদি এই ধরনের একটা মৌলবাদী, উগ্র মৌলবাদী চেতনায় থাকেন, তাহলে এই ফান্ডগুলো কোত্থেকে আসবে? তাহলে আমরা বিভিন্ন জায়গায় আমাদের ব্যবসায়িক পরিসর বাড়াবো কী করে? আমরা আমাদের গ্লোবাল ফেনোমেনায় উন্নতি করব কী করে? এই জায়গাগুলোকে অ্যাকনলেজ না করে উপরন্তু সেগুলোর উপরে ভর দিয়ে যদি কেউ মনে করে যে আমি ক্ষমতায় টিকে যাব, এটি ভীষণ রকমের ভুল একটি ধারণা হবে। শুধু পানির জগ আর পলিথিন পরিবর্তন করলে দেশ চালানো যায় না। দেশ চালানোর জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে সিকিউরিটি, নিরাপত্তা। কোথায়? জানমালের, জীবনের নিরাপত্তা। আজকে 2 মাসের পরেও আমরা আমাদের জানমাল এবং জীবনের নিরাপত্তা পাচ্ছি না। ব্যবসা প্রতিষ্ঠানগুলো কাজ করছে না। আপনি 2 মাসে তো কিছুটা অন্তত ফিক্স করবেন। রাস্তাঘাটে যানজট আগেও ছিল সত্য, কিন্তু এখন যে পরিমাণ যানজটটা বেড়েছে সেই পরিমাণ আর পরিমাণের মধ্যে অনেক পার্থক্য আছে। প্রত্যেকটা জায়গা স্তব্ধ হয়ে আছে। এই অবস্থা যদি চলতে থাকে সেটি দুঃখজনক না, ভীষণ রকমের আশঙ্কাজনক। এই আশঙ্কা থেকে বের হওয়াটা ভীষণ রকমের জরুরি, এবং এটা উপদেষ্টা মণ্ডলী শুধু না, যারা রাজনৈতিক কর্মী আছে তাদেরকে ওই বিষয়গুলোকে প্রায়োরিটি না দিলে আমাদের জন্য আরেকটা আন্দোলনের জন্য সবাইকে আবার একসাথে হতে হবে।
আসবো আপনার কাছে। আমি একটু শরীফুজ্জামান শরীফ আপনার কাছে আসি। টেকসই দীর্ঘমেয়াদী সংস্কার ও অংশগ্রহণমূলক নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে কথা বলে আসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জাতিসংঘ কিন্তু বলেছেন এক্ষেত্রে রাজনৈতিক সংস্কারও নিশ্চয়ই দরকার। এই রাজনৈতিক সংস্কারটি আসলে করবে কি? রাজনৈতিক সংস্কারটা আমাদের দেশটা পরিচালিত হবে নির্বাচিত সরকারের মধ্য দিয়ে। শেখ হাসিনার সাথে আমাদের কিন্তু কারো ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না, তার সঙ্গে জায়গা জমি নিয়ে কোনো বিরোধ ছিল না। প্রবলেমটা কি ছিল? প্রবলেমটা ছিল তিনি 16 বছরের যে শাসনটা তৈরি করেছিলেন এখানে, তার সাথে জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না। তার কতগুলো মোসাহেব বিভিন্ন সেক্টর থেকে তিনি সিলেক্ট করে, এবং তিনি শুধুমাত্র তার দেশের গণতন্ত্র বা প্রতিষ্ঠানগুলোর সর্বনাশ করেননি, তিনি তার নিজের দলেরও সর্বনাশ করেছেন। আমি এটা কয়েক জায়গায় বলেছি। রাষ্ট্রপতি নির্বাচন হবে, দলের প্রেসিডেন্ট দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছে, তার দলের সাধারণ সম্পাদক পর্যন্ত জানেন না যে কাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি নির্বাচন কমিশনে যে খাম খোলার পরে দেখা যাচ্ছে কাকে মনোনয়ন দিয়েছেন, এমনকি যাকে মনোনয়ন দিয়েছেন তিনি পর্যন্ত জানতেন না যে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। পার্লামেন্ট ইলেকশনে তিনি আমি আর ডামির নির্বাচন করছেন, সেই নির্বাচনেও কাদেরকে প্রার্থী করা হয়েছে তার দলের সাধারণ সম্পাদক পর্যন্ত জানতেন না। অর্থাৎ একটা গোষ্ঠীর শাসন, একটা পরিবারের শাসন তিনি কায়েম করেছিলেন। সেই জায়গা থেকে আমরা পরিবর্তন চাই। পরিবর্তন চাই মানে কি? পরিবর্তন করে আমরা জনগণের শাসন চাই। জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করে আপনাকে এই জায়গায় একটা জনগণের শাসন প্রতিষ্ঠিত করবে। সুতরাং শেখ হাসিনার সাথে আমাদের রাজনৈতিক বা অন্যান্য যাদের বিরোধের জায়গাটা হচ্ছে এই জায়গাটাই, যে তিনি জনগণের শাসন দেন না, আপনাকে এখন জনগণের শাসন। কিন্তু এই রাষ্ট্রটা তো সবার, সকল রাজনৈতিক দল, সকল মানুষ, শ্রেণী, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবারই তো দায়িত্ব। আপনার রাজনৈতিক সংস্কার বলি আর এই জায়গাটাগুলো চলছে, এই জায়গাটা আছে। সুতরাং আপনার প্রথম কাজটা হচ্ছে একটা নির্বাচন উপযোগী রাস্তা তৈরি করা, পরিবেশ তৈরি করা। আপনি নির্বাচন উপযোগী পরিবেশটা তৈরি করতে হবে, কারণ আপনার টার্গেটটা থাকবে আপনি দেশকে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে আপনি হস্তান্তর করবেন। আপনাকে সেই কারণে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু আমরা কোথাও কোথাও দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কতগুলো আর্টিফিশিয়াল ইস্যু, শহরের মধ্যবিত্তের কতগুলো ইস্যু এখানে নিয়ে আসা হয়েছে। আপনার গত 15 বছরে মানুষ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যতগুলো ক্ষোভ বা বিক্ষোভ ছিল তার একটা বড় জায়গা ছিল কিন্তু দ্রব্যমূল্য। আজকে শুক্রবার আপনি বাজারগুলোর খবর নেন, একেবারে নিয়ন্ত্রণহীনভাবে নানা রকমের অজুহাত তুলে জিনিসপত্রের দাম বাড়ানো হচ্ছে। পুলিশের আচরণের জায়গাটা আপনি দেখেন, গ্রামের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ যারা করেছে তার মধ্যে যারা গণহত্যাকারী অপরাধী তাদেরকে অবশ্যই আপনি বিচার করবেন, কিন্তু নিরীহ একজন মানুষ আওয়ামী লীগ বা বিএনপিকে সমর্থন করে এটা দোষের কিছু না। কিন্তু আওয়ামী লীগ যে কাজটি করেছিল, যে উদাহরণটা তৈরি করেছিল, তার খুব দুঃখজনকভাবে তার পুনরাবৃত্তি হচ্ছে। নিরীহ মানুষকে আপনার সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে, আপনি আওয়ামী লীগের নেতা বা বিএনপির নেতা। আওয়ামী লীগ করেছিল সামাজিক যে সম্পর্ক সেটাকে অপরাধ বলে বিবেচনা করে বিএনপির সঙ্গে কারা ঘোরাফেরা করে, বিএনপির নেতাদেরকে কারা সালাম দেয়, তাদেরকে অপরাধী হিসাবে ট্রিট করে তাদেরকে জেলে পুরেছে, বিভিন্ন মিথ্যা মামলা দিয়েছে। আজকে সেই ঘটনাটা হচ্ছে। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কার সম্পর্ক ছিল, সামাজিক সম্পর্ক ছিল, তাদেরকেও ধরা হবে। এটি কিন্তু আমরা চাইনি। আমরা মনে করি যে একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা, আমি যেটা বললাম যে আপনি শুধুমাত্র আর্টিফিশিয়াল জায়গার উপায় কি আপনি অ্যাড্রেস করছেন। আমাদের ক্লাস 8-এর একজন ছাত্র একজন শিক্ষকের কলার ধরছেন, এই স্খলনটা কেন হলো আপনি কি এটি বিবেচনা করছেন? হাজার হাজার শিক্ষার্থী তরুণের মধ্যে এই যে অস্থিরতা, এই অস্থিরতাকে আপনি অ্যাড্রেস না করে আপনি শুধুমাত্র এই সংস্কারের কাজগুলো করতে পারবেন? একটা সমাজের মধ্যে এই ধরনের যে অস্থিরতা তৈরি হচ্ছে, আপনাকে সেই জায়গাগুলো। আমরা আপনার কথা নিশ্চয়ই আবারও শুনবো একটি বিরতি থেকে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে আরও একটি বিরতি, ফিরবে একটু পর, সঙ্গেই থাকবেন। আরও একবার স্বাগত দেশ সন্ধ্যা। আমরা সরাসরি আলোচনায় ফিরতে চাই। ডক্টর স্নিগ্ধা রেজন আপনার কাছে আসে, রাজনৈতিক সংস্কার রাজনৈতিক দলগুলো করতে চায় কিনা, সেরকম কোনো দিক নির্দেশনা আমরা দেখি কিনা? না, আমার কাছে যেটা মনে হয় যে অবশ্যই চাবে না কেন, যে আমাদের সাথে একজন রাজনৈতিক দলের নেতাই আছেন, হ্যাঁ উনি আরো বেশি ভালো বলবেন। তবে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ, আমরা যে 5ই অগাস্টের যে ঘটনাটা ঘটেছে, আমরা যে যার অবস্থান থেকে আমরা কম বেশি সকলেই কিন্তু সংস্কার চাই, এবং এই যে বিশাল একটা পরিবর্তন, এটা রাতারাতি সম্ভব না, এটার জন্য সময়ের প্রয়োজন, এই আন্ডারস্ট্যান্ডিংটি কিন্তু আছে আমাদের। কিন্তু রাজনৈতিক দল বলেন আর আমজনতা বলেন,
রাজনৈতিক দলগুলোর সুবিধা কি, তারা আমজনতার একটা পাস বুঝতে পারে। তো সেই জায়গাটা থেকে তাদের যেটা সংকট তৈরি হয়েছে যে আমরা গত 2 মাস কিন্তু পার হয়ে গেছে, আমরা এই গভর্নমেন্টের কোনো শক্তপোক্ত অবস্থানের একটি জায়গাকেও চিহ্নিত করতে পারছি না। এটা কিন্তু একটা অনেক ফ্রাস্ট্রেশনের জায়গা, এটা কিন্তু ভীষণ রকম একটা ফ্রাস্ট্রেশনের জায়গা। দেখুন আমি একটা কথা বলি, যখন শেখ হাসিনা ছিল তখন সকলের একটা কমন শত্রুর চরিত্র বের করা যেত বিগত রেজিমে। মানে হচ্ছে ওখানে যিনি নির্যাতিত হয়েছে তিনিও এর বিপক্ষে, যিনি অন্যায় দেখছে তিনিও এর বিপক্ষে, যিনি মনে করেন আমি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মানি না, নৈতিক অবস্থান, তাইলেও কিন্তু আমি ওই রেজিমের বিপক্ষে। কিন্তু এখন যে গভর্নমেন্টই আছে সেটা তো জনগণের গভর্নমেন্ট, লোক আমরা চেয়েছি এই গভর্নমেন্ট আসুক, কিন্তু সেই গভর্নমেন্টটাকে আমরা আসলে কি কারণে জনবান্ধব হতে দেখছি না। রাজনৈতিক দলগুলোর এই সংস্কারের চেতনা থাকাটা খুব জরুরি, এবং রাজনৈতিক দলগুলো আমি মনে করি তারা তাদের নিজস্ব জায়গা থেকে কতগুলো প্রসিডিওর যদি মেনটেন করে, যেমন প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু নিজস্ব কিছু থাকে, নির্বাচন বলেন, ইশতেহার থাকেন, তারা কি করবে বা কি করতে চান সেই ধরনের কিছু বিষয় বিবেচনা থাকে। আমি তো মনে করি যে কোনো সংস্কারের আগে আমাদের সবার আগে নির্বাচন সংস্কারটা খুব গুরুত্বপূর্ণভাবে করা উচিত। আমি একদম স্পষ্টতই মনে করি, আপনি প্রশ্নটা ওনাকে করেছিলেন যে কোন কোন সংস্কারের জায়গা, আমি একটু উত্তরই দিতে চাচ্ছি যে নির্বাচনী ইশতেহারে, আমি গত সতেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো, নির্বাচনী ইশতেহারে আপনি যে কোনো দলকে, রাজনৈতিক দল আরপিওর শর্ত অনুযায়ী 33% নারী প্রতিনিধিত্ব না, নির্বাচনে তাকে ইলেকশন করতে হবে, আপনি এটিকে যদি শুধু সুনিশ্চিত করতে পারেন আমরা কিন্তু অনেক সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনি সংরক্ষিত মহিলা আসন তুলে দেন, সংরক্ষিত মহিলা আসন শুধুমাত্র প্রান্তিক জনগোষ্ঠীর জন্য রাখেন, এই ধরনের সংস্কার রাজনৈতিক দলগুলো ভাবছে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ। আরও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি রেখে যেতে চাই, আমাদের এই ধরনের দলও আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র ধারণার উপরে বিশ্বাসী না, যে গণতন্ত্রের ধারণার উপরে বিশ্বাসী না। যারা যদি রাষ্ট্র এবং গণতন্ত্রের ধারণাতেই বিশ্বাসী না হয় তারা রাজনৈতিক দল হলো কি করে, এই প্রশ্ন কিন্তু আমাদের রাজনৈতিক দলের কাছেই রাখতে হবে। জি, আমি আরো একটি প্রশ্ন করতে চাই, বাংলাদেশ ও রাজনীতিকে, বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশ বা রাজনীতিকে কোথায় দেখতে চান? আমি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে একটি ধর্মনিরপেক্ষতার মধ্য দিয়ে দেখতে চাই, যেখানে রাষ্ট্রের কোনো ধর্মনিরপেক্ষতা হবে না। বাংলাদেশে বসবাসরত প্রতিটি মানুষ তার নিজের ধর্ম পালন করবে, নিজের জাতিসত্তা পালন করবে, বিশ্বাস থাকবে, এবং আমরা একটা ঐক্যবদ্ধ একটা জাতি দেখতে চাই। যেভাবে আমরা ৭১ করেছি, যেভাবে আমরা ২৪ করেছি, যেভাবে আমরা এই বন্যা ঠেকিয়েছি, হাতে হাত ধরে প্রত্যেকটা মানুষ কোনো ধরনের বাদ বিভেদ ছাড়া আমরা আমাদের কাজে অগ্রসর হয়েছি, এইরকম একটা বাংলাদেশ আমাদের সকলের কামনীয় বাংলাদেশ। জি, অসংখ্য ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আপনাকে দিয়ে শেষ করব, রাজনৈতিক সংস্কারে দলগুলোর কোনো নির্দেশনা আমরা কি দেখি কিনা বা দিক নির্দেশনা, এবং ভবিষ্যৎ বাংলাদেশ বা রাজনীতিকে কোথায় দেখতে চান? প্রথম জায়গা হচ্ছে রাজনৈতিক দলগুলো সংস্কার চায়, এবং আপনি যদি খেয়াল করেন তারা যে গত দীর্ঘদিন যে আন্দোলনটি করেছে এই যে একটা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে, প্রত্যেকেরই সুনির্দিষ্ট কতগুলো দাবি ছিল, সুনির্দিষ্ট কতগুলো ঘোষণা ছিল যে এই ফ্যাসিবাদের যদি উচ্ছেদ তারা করতে পারে তাহলে তারা দেশটাকে কোথায় দেখতে চায়। আমি যে দলটি করি সিপিবি, আমাদের কতগুলো সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে, বিএনপির ৩১ দফার একটা প্রস্তাবনা আছে। সুতরাং তারা কিন্তু আগামীর বাংলাদেশটা কি হতে পারে, কি হওয়া উচিত, এরকমের একটা একেবারে সুনির্দিষ্ট বক্তব্য আছে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের যথেষ্ট সহযোগিতা আছে এই সরকারকে, কারণ একটা ফ্যাসিবাদী সরকারের উচ্ছেদের পর তাদের দাবি করার কথা ছিল যে দ্রুত নির্বাচন দাও আমাদেরকে, নির্বাচনের মধ্য দিয়ে আমরা সরকারে যাব, সরকার গঠন করবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারা কিন্তু সেটি বলছে না, তারা সবাই বলছে যে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। এখন সরকারের দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলো যে হাত বাড়িয়ে দিয়েছে, সহযোগিতার যে প্রস্তাবটা দিয়েছে সেটিকে প্রপারলি ডিলিংস করা। আপনি যদি সেটিকে ইগনোর করেন, আমরা এর আগে কিন্তু ইগনোরের অভিযোগটা আমরা শুনেছি যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে ধরনের সরকারের সহযোগিতার মনোভাবটা থাকার কথা ছিল সেই জায়গায় অনেকগুলো জায়গায় মেলেনি। এই যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংবিধানের কথা যেটা বললাম, আপনার অবশ্যই উচিত ছিল এই বিষয়টা তাদের সাথে কথা বলার জন্য, আপনার অবশ্যই উচিত তাদের যে আস্থার জায়গাটা সেটা নষ্ট না করা। আমরা কিন্তু কতগুলো জিনিস দেখতে পাচ্ছি এবং সরকার কখনো কখনো হেলে পড়ছে, টলে পড়ছে। আপনি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বলে দিচ্ছেন আপনার পাঠ্যক্রম কি হবে, আপনি পল্টন থেকে বলে দিচ্ছেন আপনার বিশ্ববিদ্যালয়ে কি কি পড়ানো যাবে, কি কি পড়ানো যাবে না। সরকার তার প্রতি দুর্বলতা প্রদর্শন করছে এবং কোনো কোনো জায়গায় আমাদের যে স্পিরিট ছিল
এই যে গণ অভ্যুত্থানে তার সাথে সাংঘর্ষিক হচ্ছে। সুতরাং আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর যে সহযোগিতার মনোভাবটা আছে, তারা যে সহযোগিতাটা সরকারকে করতে চায়, সরকারের দায়িত্ব হচ্ছে সেই সহযোগিতাকে পজিটিভলি এটিকে ওন করা এবং কখনো কখনো এই যে আলোচনা ডায়ালগের দরজাগুলো খোলা রাখা। আমরা কেন বলতে হবে যে এই বিষয় নিয়ে রাজনৈতিক দলের সাথে আপনি বসেন, এই বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আপনি কথা বলেন, প্রতিনিয়ত তাদের সাথে সংযোগটা থাকবে এবং আমাদের দৃষ্টি হবে, আমাদের গতি হবে একটা গণতান্ত্রিক নির্বাচিত শাসনের মধ্য দিয়ে একটা বাংলাদেশ। আমি মনে করিয়ে দিই আপনাকে, ডক্টর মোহাম্মদ ইউনূস এই বৃদ্ধ বয়সে এই ধরনের একটি চ্যালেঞ্জিং কাজে হাত নিয়েছে। সারা পৃথিবীতে তার যে ইমেজের জায়গাটা আমরা দেখছি, আমাদের কারো উচিত হবে না তাকে কোনো জায়গায় বিব্রত করা। গত কয়েকদিন ধরে কিন্তু আমরা সেই ধরনের ঘটনাগুলো দেখছি বিশ্বের বিভিন্ন জায়গায় যে নিউজগুলো হচ্ছে। আপা যেটি বললেন আমেরিকার পত্রপত্রিকায়, এই আমেরিকায় পত্রপত্রিকায় নিউজ হওয়ার মতন যে ইভেন্টগুলো, এই ইভেন্ট কিন্তু আওয়ামী লীগ সৃষ্টি করছে না। যারা এই গণঅভ্যুত্থানের অংশীদার ছিলেন, অংশীজন ছিলেন, তাদের কারো কারো আচার আচরণ এই জায়গাটাতে কিন্তু এই ধরনের বার্তা যাচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে এবং এর ফলে লস যেটা হচ্ছে তার কিন্তু ইমেজের লস হচ্ছে। তাকে সারা পৃথিবী যেভাবে শ্রদ্ধায় বুকে টেনে নিয়েছে, আপনার উচিত হবে না সেটিকে প্রশ্নবিদ্ধ করা। কিন্তু আমরা যেটা দেখছি মানে বিভিন্ন বিষয় আমরা সংখ্যাগরিষ্ঠ, সুতরাং আমাদের এই কথা শুনতে হবে। আরে ভাই, সংখ্যাগরিষ্ঠতা দিয়ে বিশ্ববিদ্যালয় চলে না, সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ওই ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান হওয়া যায়। বিশ্ববিদ্যালয়ে কি পড়ানো হবে সংখ্যাগরিষ্ঠতার উপরে ভিত্তি করে, এটি হয় না। কিন্তু এখান থেকে সেটি বলা হচ্ছে এবং কখনো কখনো দেখছি সরকার তার প্রতি দুর্বলতা প্রদর্শন করছে, তাদের কথা শুনছে। এর ভিতর থেকে সরকারের যে দৃঢ়তা থাকা দরকার। পতিত স্বৈরাচারের সময় আমরা বিভিন্ন অপরাধীর প্রতি যে দুর্বলতা দেখেছি, সেই দুর্বলতা দেখানো যাবে না। আপনি অপরাধীকে দমন করার ক্ষেত্রে আপনার দৃঢ়তা থাকতে হবে, কিন্তু নিরীহ মানুষ যাতে বিপদের মধ্যে না পড়ে তাদের উপরে আপনি যদি শক্তি প্রয়োগ না করেন। প্রতিদিন দেখছেন আপনি অমুক জায়গায় হিন্দুর বাড়ি, তমুক জায়গায় মসজিদ, তমুক জায়গায় ওই মন্দির, এই জায়গাগুলোতে হামলা হচ্ছে, কিন্তু সরকারের দৃঢ়তা নেই। এটি দেখতে পাচ্ছি না আমরা এইভাবে এই যে বিজয়টা, যেটা বললাম যে 2000 মানুষ, যে 2000 মানুষের মধ্যে উপদেষ্টাদের সন্তান নেই, জাতীয় নেতাদের কোনো আত্মীয় স্বজন সন্তান নেই। কেন নেই আমি জানি না। তারা কি মিছিলে যায় না, নাকি পুলিশ তাদেরকে বাদ দিয়ে অন্য গুলি করে, নাকি তারা তাদের সন্তানদেরকে এই মিছিল মিটিংয়ে যেতে দেন না, অন্যদেরকে উদ্বুদ্ধ করেন যাওয়ার জন্য? এটি দর্শক ঠিক করবে, বলতে পারবে। এই যে আত্মত্যাগ, এটি বিফলে যাক, ব্যর্থ হোক, এটা আমরা কোনোভাবে চাই না। ধন্যবাদ ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, আপনি যদি 30 সেকেন্ডে কিছু বলতে চান। আমি শুধু এটুকুই বলবো যে অনেক ত্যাগের বিনিময়ে এখন পর্যন্ত অনেকের চোখ হাত পা নেই, তারা আহত হয়ে পড়ে আছে। আমরা যেন ভুলে না যাই, আমরা যে স্পিরিট থেকে একটা বাংলাদেশ চেয়েছি, সংস্কার চেয়েছি, আমরা চাই আমাদের ভোটের অধিকারটা নিশ্চিত হোক, আমরা প্রত্যেক 5 বছর পর পর ভোট দিব। আমরা চাই আমাদের জীবন জানমালের নিরাপত্তা থাকুক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের যে জ্ঞান আছে সেই জ্ঞানটা যেন কোনোভাবে কোনো অন্ধকারাচ্ছন্ন বা কোনো ধরনের কোনো পক্ষের একপাক্ষিক না হয়ে যায়। জ্ঞানটি যেন বিজ্ঞানসম্মত হয় এবং জ্ঞানটি যেন আলোকটা বর্তিকা ছড়িয়ে দেয়। আমাদের সাংস্কৃতিক চর্চা উদ্বুদ্ধ হোক, আমাদের কৃষ্টি কালচার বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হোক। এতটুকু। অসংখ্য ধন্যবাদ ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, শরীফুজ্জামান শরীফ, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হবে। আবারও দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।